রাত ৮টা। রুমের সাথে অ্যাটাচ ছাদটায় অবস্থিত ছোট্ট সুইমিং পুলে পা ডুবিয়ে বসে রয়েছে মায়া। ছাদের সব লাইট বন্ধ, তবুও লালচে চাঁদের আলোয় চারপাশটা আলোকিত হয়ে আছে বেশ। এই জায়গাটা তার খুব পছন্দের। মন ভালো হোক কিংবা খারাপ, এখানে বসে থাকতে তার বেশ লাগে। কেউ এসে বিরক্ত করা নেই, নিজের মতো সময় কাটানো যায়, এমন একটা ঘরের স্বপ্ন তার ছিল। অজান্তেই ইচ্ছেটা আদ্রাফ পূরণ করে দিল। উদাসীন ভঙ্গিতে পার দিকে তাকিয়ে ছলাৎ ছলাৎ শব্দ তুলে পা নাচাতে লাগলো মায়া। তখনই কানে আসলো গাড়ির হর্ন, পরপরই গেট খোলার শব্দ। মায়া বুঝতে পারলো আদ্রাফ এসেছে, তবুও নড়ল না এক বিন্দু। মিনিট ৫ পরেই হুট করে লাইট জ্বলে উঠলো ছাদে। কিছু বুঝে ওঠার আগেই ধূপধাপ পা ফেলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো আদ্রাফ। চমকে উঠল মায়া। আদ্রাফের চোখে চোখ পড়তেই মায়ের ঘাড়ের পেছে এক হাত নিয়ে মাথাটা নিজের মুখোমুখি ঝুঁকিয়ে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো আদ্রাফ। রুমে ছিল না কেন? কতবার বলেছি বাড়ি ফিরে তোমাকে যেন আমি রুমে পাই। সারাদিন এমনিতেই বউ শূন্যতায় ভুগতে হয়, ঘরে ফিরেও যদি বউকে কাছে না পাই তাহলে ভালো লাগে বলো? এই যে তোমাকে খুঁজতে আমার ৮ সেকেন্ড ব্যয় হয়েছে, তাতেই আমি বউ শূন্যতায় ২০ গ্রাম শুকিয়ে গিয়েছি। তোমার উচিত আমাকে আদর যত্ন করে তাজা করে তোলা। দেশের নামকরা রকস্টার যদি এই যৌবন বয়সে বউ শূন্যতায় আক্রান্ত হয়ে শহীদ হয়ে যায়, তাহলে আমার হার্ট অ্যান্ড সুইট মেয়ে ফ্যানদের কি হবে বলো? প্রিয়তম সান্নিধ্য এসে মন খারাপগুলো নিমিষেই যেন হাওয়ায় মিলিয়ে গেল মায়ার। আদ্রাফের এই বাজে কথাগুলো শুনতে শুনতে সে অভ্যস্ত। এই ছেলে বাকি দুনিয়ার সামনে একটা মুখোশ মাত্র, কিন্তু তার কাছে যেন একটা খোলা ডায়েরি, যার প্রতি পাতায় স্পষ্ট মায়ের কাছে। লাইটের স্বচ্ছ আলোয় মায়ের মুখটা ভালোভাবে অবলোকন করলো আদ্রাফ। তার এত এত কথায় মায়ের কোনো প্রতিক্রিয়া না থাকায় কপাল কোঁচকালো সে। অন্য সময় হলে এতক্ষণে ১০১ ঝাড়ি শোনা হয়ে যেত আদ্রাফের। আজ তার বউ এত চুপচাপ কেন? দুহাতে মায়ের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিল আদ্রাফ। আবেশে চোখ বুঝে নিল মায়া। আপনাতেই হাত চলে গেল আদ্রাফের চুলের ভাঁজে। শাড়ির ওপর থেকেই আদ্রাফের উষ্ণ নিঃশ্বাস ঠেকছে মায়ের উদরে। মায়ের নাভিতে নাক ডুবিয়ে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো আদ্রাফ। মন খারাপ? আদ্রাফের নরম কণ্ঠটা শুনেই যেন ভেতরের সব কষ্টগুলো চোখ ছাপিয়ে বেরিয়ে আসতে চাইল। ঠোঁট কামড়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখলো মায়া। আদ্রাফের চুলে হাত বুলিয়ে দিতে দিতে কম্পিত কণ্ঠে জানতে চাইল। আমরা কেন ফ্যামিলি প্ল্যানিং করছি না আদি? মায়ার পেটে মুখ গুজে রাখা আদ্রাফ চমকালো। গোপনে দীর্ঘশ্বাস ফেলে সরে আসলো মায়ের কোল থেকে। সামনাসামনি বসে মায়ের মুখখানা আগলে ধরলো নিজের দু হাতের মাঝে। এটা নিয়ে আমাদের কথা হয়েছিল রোদ। আমরা ডিসিশন নিয়েছিলাম একটা পারফেক্ট সময় গিয়ে এসব নিয়ে ভাববো। নাও স্কিপ দিস। আদ্রাফের হাত জোড়া ঝাড়া দিয়ে চেঁচিয়ে উঠল মায়া। আই কান্ট স্কিপ দিস। আপনি কেন বুঝতে চাইছেন না? এই ডিসিশনটাতে আমার হক আছে। আমরা আগে এ নিয়ে কোনো কথা বলিনি আদি। যা বলেছেন আপনি বলেছেন। আপনার ডিসিশন ছিল সময় নেয়ার, আমার না। আপনি কখনোই শুনতেই চাননি এটা নিয়ে আমার কি অপিনিয়ন আছে। চোখের জলে দুগাল ভিজে উঠেছে মায়ার। হাতের উল্টো পিঠে চোখ মুছে নিজেই এগিয়ে গেল আদ্রাফের কাছাকাছি। আদ্রাফের হাত জোড়া নিজের হাতের মাঝে নিয়ে ভাঙা কণ্ঠে বলল। আজ অব্দি কোনো কিছু আপনি আমার মতামত ছাড়া করেননি, অথচ যে বিষয়টা আমার মত সবচেয়ে বেশি প্রয়োজন সেটাই কেন এড়িয়ে যাচ্ছেন আপনি? প্রিয়তমার কান্নারত মুখ দেখে বুকের ভেতরটা জ্বলতে লাগলো আদ্রাফের। মায়ার চোখের পানি তার সবচেয়ে বড় দুর্বলতা। তার উপর আবার মায়ের কান্নারত কণ্ঠের আকুল আবেদন শুনে ভেতরটা যেন ছারখার হয়ে যাচ্ছে আদ্রাফের। তবুও নিজেকে যথাসম্ভব কঠোর রেখে মায়ের হাত ছাড়িয়ে নিল। অন্যদিকে চোখে রেখে গম্ভীর কণ্ঠে জবাব দিল। আমি এই বিষয়ে আর কোনো আর্গুমেন্ট চাচ্ছি না রোদ। যেটা বলেছি ভেবেই বলেছি, তোমার ভালোর জন্য বলেছি। রাগে দাঁতে দাঁত চেপে ধরল মায়া। চোখ দিয়ে তখন গড়িয়ে পড়ছে অবিরাম জলধারা। কিছু বলতে চেয়েও বলতে পারল না সে। দুর্বল পা ফেলে চলে গেল ছাদ থেকে। মনটা যেন নিকশ কালো অন্ধকারে ছেয়ে গেছে তার। আদ্রাফের এমন ব্যবহার খুবই অপ্রত্যাশিত তার কাছে। দুহাতে নিজের মুখ ঘষে লম্বা শ্বাস নিল আদ্রাফ। সবসময় নিজের সিদ্ধান্তে অটল থাকা মানুষটা আজ প্রিয়তমার সামনে নিরুপায় হয়ে পড়েছে, প্রচন্ড নিরুপায়। রুমে পা রাখতেই চমকে উঠল আদ্রাফ।
বেডের উপর খোলা লাগেজ, যার মধ্যে একের পর এক কাপড় ভরতে লাগলো মায়া। কয়েক সেকেন্ডের জন্য বোবা বনে গেল আদ্রাফ। যখন হুঁশ হলো মায়া কি করছে, তখন দ্রুত এগিয়ে গেল সে। মায়ার হাত থেকে কাপড় টেনে নিয়ে ছুঁড়ে মারল কাভার্ডে। মায়ার বাহু টেনে নিচের মুখোমুখি এনে ধমকে উঠল। হ্যাভ ইউ লস্ট ইট রোদ? সামান্য একটা বিষয় নিয়ে ঘর ছাড়বে তুমি? ক্রোধে দ্বিগুণ জুড়ে চেঁচিয়ে উঠল মায়া। সামান্য? এটা আপনার কাছে সামান্য হতে পারে মিস্টার মেহরাব, কিন্তু আমার কাছে নয়। মিস্টার মেহরাব শব্দটা শুনতেই হাতের বাঁধন আলগা হয়ে আসলো আদ্রাফের। কতটা রাগ পুষে রেখেছে বলে আদ্রাফের নামটাও নিজের মুখে উচ্চারণ করতে বাধছে মায়ার। কথাটা ভেবেই গলায় তলা পাকিয়ে উঠল কিছু বিশ্রী অনুভূতি। নিজেকে স্বাভাবিক রেখে পুনরায় কাছে টেনে নিল মায়াকে। এক হাত মুখে রেখে নিম্ন কণ্ঠে বলল, প্লিজ রিল্যাক্স, উই ক্যান সলভ দিস। একটু সময় দাও। আদ্রাফের কথা শেষ হওয়ার আগেই হাত ঝাড়া দিল মায়া। সময় তো দিয়ে চলেছি এতদিন, আর কত সময় চাই আপনার? আরে আপনার তো কোনো ধারণাই নেই। আপনার সময় নেওয়ার চক্করে আশেপাশের মানুষের কত কথা শুনতে হচ্ছে আমাকে, মামুনিকে। সহ্য করে এসেছি তো এতকাল, আর কত করব বলুন? এতক্ষণ শান্ত রাখা মেজাজটা হুট করেই গরম হয়ে উঠল আদ্রাফের। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, ও তো আশেপাশের এসব নোংরা মানসিকতার লোকজনের কথা শুনে এখন তুমি আমার সাথে ঝগড়া করছো? ওদের কথার জন্য এখন আমাদের ফিউচার প্ল্যানিং করতে হবে। আমি ঝগড়া করছি না মিস্টার মেহরাব, আমি জবাব চাইছি আপনার কাছে। মা হওয়ার আমারও ইচ্ছে আছে। আজ এবং এক্ষুনি হয় আপনি কোনো সিদ্ধান্তে আসবেন, না হলে আমি বাড়ি ছাড়তে বাধ্য হব। মায়ার অটল কণ্ঠ, অথচ আদ্রাফ নিশ্চুপ। তার এই নীরবতা যে মায়ের বুকে তোলপাড় সৃষ্টি করছে সেটা হয়তো সে বুঝতেই পারছে না, কিংবা বুঝেও বুঝতে চাইছে না। মায়া এক ধ্যানে তাকিয়ে রইল আদ্রাফের দিকে, তারপর ভাঙা গলায় বলল, তাহলে আপনার নীরবতাকে আপনার সিদ্ধান্ত মেনে নিব, না ভেবে নিব যে আমার মাঝে হয়তো কোনো কমতি রোদ, আদ্রাফের চিৎকারে কেঁপে উঠল মায়া। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রইল তার দিকে ওঠানো আদ্রাফের হাতটার দিকে। এই হাতটা তাকে মারার জন্য উঠিয়েছে। টলমল করে চোখ ছাপিয়ে গড়িয়ে পড়ল নীরব অশ্রুধারা, যা দেখে জোরে জোরে শ্বাস নিয়ে রাগটা খানিক দমানোর চেষ্টা করলো আদ্রাফ। কিন্তু মায়ার বলা শেষ কথাটা পুনরায় কানে বাজতেই হাত মুষ্টিবদ্ধ করে এক শক্ত ঘুষি বসালো কাছে আবৃত কাভার্ডের দরজায়। সাথে সাথে ঝরঝর করে ভেঙে গুড়িয়ে গেল সেটা। রুহু কেঁপে উঠল মায়ার। আদ্রাফের রক্তাক্ত হাতটা দেখে মনে হলো বুকের ভেতর কেউ যেন ধারালো ছুরি চালিয়ে দিয়েছে। কি অসহ্য যন্ত্রণা! আদ্রাফের চিৎকার আর কাঁচ ভাঙার শব্দ শুনে ভিড়িয়ে রাখা দরজা ঠেলে দ্রুত রুমে ঢুকলেন মিসেস আঞ্জুমান। আদ্রাফের হাতের দিকে চোখ যেতেই হাহাকার করে উঠলেন তিনি। অন্যদিকে মায়াকে এমন জবুথুবু হয়ে মুখ চেপে নীরবে কাঁদতে দেখে আরেক দফা চমকালেন তিনি। তার পূর্ণ বিশ্বাস আছে ছেলের প্রতি। তার ছেলে আর যাই করুক না কেন, কখনো মায়াকে একটু আঁচড়ও লাগতে দিবে না। তাহলে কি হয়েছে যার কারণে রুমের এই হাল? মায়াকে একপাশ থেকে জড়িয়ে ধরে গম্ভীর মুখে তাকালেন আদ্রাফের দিকে। তুমি ওর সাথে কি করছো আদি? রোদ কাঁদছে কেন? তুমি প্লিজ তোমার রুমে যাও মেয়ে। সব ঠিক আছে, কিচ্ছু হয়নি, রিল্যাক্স। আমি দেখতে পাচ্ছি ঠিক আছে নাকি নেই। নিজের রাগটাকে লাগাম দাও আদি। এমন না হয় যেন রাগের মাথায় রোদকে তুমি আঘাত করে বসলে। নিজের রক্তাক্ত হাতটার দিকে তাকিয়ে বেডে বসে পড়ল আদ্রাফ। কাতর গলায় বলল, আমার রাগটা শুধু আমার জন্য, আর বাকি পৃথিবীর জন্য আমি। হাজার রেগে হুঁশ হারালেও তোমার মেয়েকে আঘাত করবো না, এটা নিয়ে টেনশন করো না তুমি। আদ্রাফের কথাটা যেন একেবারে বুকে গিয়ে লাগলো মায়ার। মিসেস আঞ্জুমান মায়ের চোখ মুছে নিম্ন কণ্ঠে বলল, কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। হাদের হাতটা ব্যান্ডেজ করে দিও, দেরি হলে ইনফেকশন হয়ে যাবে। আমি যাই, ও বকলে আমাকে বলবে, ঠিক আছে? ওপরে নিচে মাথা নেড়ে সম্মতি জানালো মায়া। দরজাটা ভালোভাবে লাগিয়ে রুম ত্যাগ করলেন মিসেস আঞ্জুমান। ক্যাবিনেট থেকে ফার্স্ট এড বক্স বের করে আদ্রাফের পাশে গিয়ে বসলো মায়া। আদ্রাফ তার উপস্থিতি বুঝতে পেরে চোখ বুজে হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে।
এক বুক সাহস সঞ্চয় করে আদ্রাফের ক্ষত হাতটা নিচের দিকে টেনে আনতে চাইল মায়া। আদ্রাফ হাত ঝাড়া দিল, যা দেখে মায়ার মন ক্ষুণ্ণ হলো। পুনরায় আদ্রাফের হাতটা নিচের দিকে আনতে চাইল মায়া। এবার হাত সারিয়ে নিয়ে বেড থেকে উঠে আসতে চাইল আদ্রাফ, কিন্তু তার আগেই আদ্রাফের শার্ট টেনে তাকে পুনরায় বেডে বসিয়ে দিয়ে নিজে আদ্রাফের ওরুর উপর বসে পড়ল মায়া। ভেতরে ভেতরে অবাক হলেও মায়াকে বুঝতে দিল না আদ্রাফ। আদ্রাফের উড়ুতে বসে নিজ কোলের ওপর আদ্রাফের হাতটা টেনে আনলো মায়া। এবার আর বাধা দিল না আদ্রাফ। ছোট ছোট কয়েকটা কাজ বিধে গিয়েছে আদ্রাফের হাতের পিঠে, যা দেখে বুক কেঁপে উঠল মায়ার। খুবই সন্তর্পণে কাজগুলো বের করতে লাগলো সে। দাঁতে দাঁত চেপে সব ব্যথা হজম করতে লাগলো আদ্রাফ। না চাইতেও মুখ দিয়ে অল্প আর্তনাদ বের হতেই ঠোঁট কামড়ে আদ্রাফের গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে মায়া। এক মুহূর্তের জন্য চমকে উঠল আদ্রাফ। মায়ার বিরতিহীন কান্নায় ভিজে উঠেছে তার কাঁধ। কান্নারত কণ্ঠে মায়া আকুতি করে উঠল। আই এম সরি, সো সরি। আমি বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। সরি। এক হাত দিয়ে মায়ের পিঠে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আদ্রাফ। আশ্বস্ত গলায় বলল, কাঁদছো কেন বোকা মেয়ে? ঠিক আছি তো আমি, সামান্য কেটেছে, ঠিক হয়ে যাবে, ইটস অলরাইট। কান্না কমার বদলে আদ্রাফের সান্নিধ্যে এসে যেন তা আরো দ্বিগুণ হয়ে উঠল। দু হাতে আদ্রাফের গলা জড়িয়ে ধরে বিসর্জন দিতে লাগলো চোখের জল। মিনিট খানিক পর নিজেকে নিয়ন্ত্রণ করে আদ্রাফের আলিঙ্গন ছাড়িয়ে আসলো মায়া। আদ্রাফের হাতের রক্ত মুছিয়ে ধীরে ধীরে মলম লাগাতে লাগলো ক্ষতস্থানে। আদ্রাফ এক ধ্যানে তাকিয়ে রইল মায়ার দিকে। বারবার হাতের উল্টো পিঠে দিয়ে চোখ মুছতে লাগলো মায়া। নাক টেনে টেনে ভীষণ সাবধানে ক্ষতস্থানে হাত লাগাচ্ছে, যেন ব্যথাটা আদ্রাফের নয় তার হাতেই লেগেছে। ব্যান্ডেজ করা শেষ হতেই আদ্রাফের হাতটাতে আলতো করে ঠোঁট ছোঁলো মায়া। আদ্রাফের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সরি। এতক্ষণ নিজের মাঝে চেপে রাখা অনুভূতিগুলো যেন এবার ছিটকে বেরিয়ে আসতে চাইলো আদ্রাফের। বাম হাতে মায়ের গাল টিপে ধরে এক শক্ত কামড় বসালো মায়ের অধরে। ব্যথায় কোকিয়ে উঠল মায়া। সরে আসতে চাইলে তার ঘাড়ের পিছে এক হাত রেখে নিজের মুখোমুখি আনলো আদ্রাফ। শক্ত কণ্ঠে বলল, ফার্দার এমন কথা যদি মুখে আনার কল্পনাও করো, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না রোদ। আর কি যেন বলছিলে, বাড়ি ছেড়ে চলে যাবে, রাইট? একবার সাহস করে দেখো, ঠ্যাং ভেঙে ঘরে একদম বসিয়ে রাখবো, গোল্লায় যাক তোমার ক্যারিয়ার। ঠোঁট উল্টে গাল ফুলিয়ে তপ্ত শ্বাস ফেলে মায়া। আদ্রাফের বকাঝকা তার উপর খুব একটা প্রভাব ফেলতে পেরেছে বলে মনে হয় না। সে মনে মনে কিছু কথা গুছিয়ে নিয়ে আদ্রাফের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, আমি এখন ইন্টার্নি করছি, হাতে যথেষ্ট সময় আছে আমার। আপনি কেন বুঝতে চাইছেন না? আবারও সে একই কথা। রোদ, আমি একবার বলে দিয়েছি তো, নাকি জেদ করছো কেন? জেদ আমি না, বরং আপনি করছেন। আপনি ধুর, থাকবোই না আমি এখানে। আদ্রাফের নিকট থেকে উঠে চলে আসতে চাইলে মায়াকে হ্যাচকাটা নিয়ে পেরে শুয়ে দিল আদ্রাফ। হঠাৎ আক্রমণে হতবাক হয়ে গেল মায়া। ব্যাপারটা বোধগম্য হতেই মোড়ামুড়ি করে উঠল সে, কিন্তু ততক্ষণে আদ্রাফ নিজের এক হাত দ্বারা মায়ার দুহাত আটকে নিচে আধশোয়া হয়ে পড়ল মায়ের উপর। মায়া তখন ধস্তাধস্তি করছে দেখে নিজের শরীর দিয়ে তাকে চেপে ধরে। ধমকে উঠল আদ্রাফ, এই মেয়ে, এমন করছো কেন? কথা বলেছি কানে যায় না? বলেছি একটু সময় নাও, জেদ করছো কেন? হ্যাঁ? থেমে গেল মায়া। চোখ বুজে লম্বা শ্বাস নিল। আদ্রাফও হাত ছেড়ে দিল তার, তবে নিচে নড়ল না এক বিন্দু। মায়া নিজের তুলতুলে হাতের মাঝে সযত্নে তুলে নিল আদ্রাফের মুখখানা। আদ্রাফ তাকিয়ে রইল মায়ার অশ্রু জমা চোখ জোড়ার দিকে। আদ্রাফের গালে হাত বুলিয়ে মায়া শান্ত কণ্ঠে জানতে চাইল, 3টা বছর হয়ে গেছে আদি, আর কত সময় নিব? আমি নিজেও একজন উডবি ডক্টর, ভালো খারাপের জ্ঞান আছে আমার। আমার হেলথের ব্যাপারে কেয়ারফুল থাকবো আমি। বাকিটা সামলে নিতে আপনি আসেন তো। তাহলে প্রবলেমটা কোথায়? কি নিয়ে এতটা চিন্তা করছেন আপনি? মায়ের উন্মুক্ত গলায় মুখে ডুবিয়ে গলার নিচের হাড়ে চুমু খেল আদ্রাফ। আবেশে চোখ বুঝে আদ্রাফের চুল খামচে ধুলো মায়া। মায়ের গলা আর ঘাড় সংলগ্ন স্থানে মুখে ডুবিয়ে দুহাতে মায়াকে নিজের সাথে ঝাপটে ধরে একটা তপ্ত শ্বাস ফেলল আদ্রাফ, যা উপচে পড়ল মায়ার শরীরে। মায়ের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে রাখা অবস্থাতেই অস্পষ্ট কণ্ঠে আদ্রাফ বলল, এই বিষয়ে আর কোনো কথা না, প্লিজ।
আমি পূরণ করব তোমার ইচ্ছেটা সানশাইন, বাট প্লিজ গিভ মি সাম টাইম প্লিজ। আদ্রাফের মাথাটা নিচের সাথে শক্ত করে জড়িয়ে ধরল মায়া। পিঠে হাত বুলিয়ে দিয়ে আলতো করে চুমু খেলো আদ্রাফের কপালের এক পাশে। এই মানুষটা আজ অবধি মায়ের কোনো আবদার অপূর্ণ রাখেনি। কত সময় বলার আগেই মায়ের ইচ্ছেটা পূরণ করে ফেলত, যেন মায়ের চোখে দেখেই সে মনের কথা বুঝতে পারে। অথচ বিগত কয়েকটা মাসে জুড়ে মায়ের আগতি মিনতি যেন তার চোখেই পড়ছে না। কিসের তো ভয় তার? কেন এত লুকোচুরি? কথাগুলো ভেবে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল মায়া, আর চোখে একবার তাকালো আদ্রাফের দিকে। মায়ের ঘাড়ে আশ্রে পড়ছে আদ্রাফের ঘন ঘন শ্বাস। মায়া বুঝতে পারলো আদ্রাফ ঘুমিয়ে পড়েছে। আদ্রাফের চুলের মাঝে হাত বুলিয়ে দিতে দিতে নিজেও চোখ বন্ধ করলো মায়া। মনে মনে ভেবে নিল আদ্রাফের অগোচরে যা করার তাকেই করতে হবে। গাড়ির স্টিয়ারিং দু হাতে চেপে সর্বোচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে আদ্রাফ। এসি চালু থাকা সত্ত্বেও ঘেমে নিয়ে একাকার সে। কপালের এক পাশ হতে চিকন ঘামের রেখা গড়িয়ে পড়ছে। বাড়ির গেটের সামনে আসতেই গার্ডদের গেট খোলার অপেক্ষা করলো না, উল্টো গাড়ি থেকে নেমে গেল সে। গাড়ির চাবিটা একজন গার্ডের দিকে ছুঁড়ে মেরে এক প্রকার দৌড়ে ঘরের ভেতর ঢুকল। বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত। দুপা ভাঁজ করে সোফায় বসে আছে মায়া। তাকে ঘিরে সকলের মনোযোগ। মায়ার এক পাশে মিসেস আঞ্জুমান বসেছিলেন। আদ্রাফকে এমন তাড়াহুড়োয় আসতে দেখে দাঁড়িয়ে গেলেন তিনি। আদ্রাফ কারো দিকে তাকালো না। মায়ার সামনে হাঁটু গিরে বসে এক শক্ত আলিঙ্গনে আবদ্ধ করলো তাকে। চমকে উঠল মায়া। ছেলের কাণ্ড দেখে মনে মনে হেসে স্থান ত্যাগ করলেন উনি। মিস্টার শাখাওয়াত। মায়ার সেদিকে খেয়াল নেই। সে খেয়াল করলো আদ্রাফের শরীর কাঁপছে। মায়াকে জড়িয়ে রাখা অবস্থাতেই খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। মায়া আদ্রাফের অবস্থা দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল। মায়াকে ছেড়ে দিলেও মায়ের হাত জোড়া শক্ত করে ধরে মায়ের কপাল গলায় হাত বোলালো আদ্রাফ। মিসেস আঞ্জুমানের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় জানতে চাইল, তুমি ফোন করে তাড়াতাড়ি আসতে বলেছিলে কেন আম্মি? কি হয়েছে ওর? বলতে বলতে আদ্রাফের চোখ গেল মায়ের কপালে। কপালের এক পাশে ছোট্ট করে কেটে গিয়েছে, যেখানে রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে। আশপাশটা ফুলে আছে। হাঁটুতে ভর দিয়ে মায়ের কপালে হাত রেখে অস্থির হয়ে উঠল আদ্রাফ। তোমার কপালে কি হয়েছে রোদ? কাটলে কি করে? মায়া মুখ ফুটে কিছুই বলল না, শুধু অসহায় ভঙ্গিতে একবার তাকালো মিসেস আঞ্জুমানের দিকে। মায়ার মুখ দেখে তিনি আদ্রাফের কাঁধে হাত রেখে আশ্বস্ত গলায় বললেন, এত অস্থির হওয়ার কিছু নেই আদি, রোদ ঠিক আছে একদম। আম্মি ওর কপা দেখছি আমি, ওয়াশরুমে মাথার চক্কর দিয়েছিল, তখনই কলের সাথে বাড়ি লেগেছে। আল্লাহর রহমত যে মাথা ঘুরে পড়ে যায়নি, তাহলে আজ কত বড় ক্ষতি হয়ে যেত দুজনের। দুইজন মানে? মিসেস আঞ্জুমান কিছু বলার আগেই সোফার হ্যান্ডেলের ওপর বসে থাকা সোনা লাফিয়ে উঠল। আরে এই পয়েন্টের জন্যই তো অপেক্ষা করছিলাম। কোথায় তোমরা সেন্টিমার্কা টপিক নিয়ে বসে পড়লে? আদ্রাফের বাহু জড়িয়ে ধরে উৎফুল্ল আওয়াজে সানা বলল, কংগ্রেস মি ভাই, আমি ফুপি হচ্ছি। ওহো, ফুপি না, জুনিয়র আমাকে পিপি ডাকবে। দ্যাটস উইল বি মোর সুইটেবল না? কথাটা কর্ণপাত হতেই যেন দুনিয়ারা থমকে গেল আদ্রাফের। আশ্চর্য চিত্তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সে মায়ার দিকে। মায়ার হাতে ধরে রাখা হাত জোড়াও আলগা হয়ে গেল আপনা আপনি। আদ্রাফ মায়ার দিকে তাকাতেই অপরাধীর মতো মাথা নুয়ে ফেলল মায়া। বুকের ভেতরটা টিপ টিপ করছে তার। আদ্রাফের কি প্রতিক্রিয়া হবে সেটা ভেবে। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর হনহনিয়ে সিঁড়ি উঠে গেল উপরে আদ্রাফ। তার এমন আচরণে হতভাগ সকলে। আদ্রাফের যাওয়ার দিকে তাকিয়ে বুক ভার হয়ে আসে মায়ার। জল জমে ঝাপসা হয়ে আসে চোখ জোড়া। মায়ের অবস্থা দেখে তাকে আগলে ধরে মাথায় হাত বুলিয়ে দেয় মিসেস আঞ্জুমান। এত ভাবতে হবে না, কিছুক্ষণ পর এমনিতেই ঠিক হয়ে যাবে। দেখো, চিন্তা করো না, আমি এই অবস্থায় দুশ্চিন্তায় করা শরীরের জন্য ভালো না। সাবধানে মায়ের কোলে মাথা রেখে পেটে হাত বুলিয়ে দেয় সানা দুষ্ট কণ্ঠে বলে, আরে দুশ্চিন্তা করার কি আছে ভাবিডন? ভাই আর তোমার সাথে রাগ করে থাকবে, এটাও বিশ্বাস করার কথা। এখনই একটা চাপ্পি পাপ্পি দিলে দেখবে একদম গলে পানি পানি হয়ে গিয়েছে। আর এখন তো তুমি ডাবল হয়ে গিয়েছো, তাই ভাইয়ের তরফ থেকে ডাবল ডাবল আদর।
সানার লাগামহীন কথায় লজ্জায় মিয়ে গেল মায়া। মিসেস আঞ্জুমান নিজেও বিব্রত বোধ করলেন। সানার মাথায় চাটি মেরে ধমক দিয়ে চলে গেলেন তিনি। মায়ার লজ্জা দেখে খিলখিল করে হেসে উঠল সানা। মায়া আলতো চাপড় মারল সানার গালে। মেয়েকে রাগ দেখিয়ে বলল, ভাইয়ের মতো অসভ্য হচ্ছ 3 দিন। টান টান বুঝেছ, রক্তের টান। আর ভাইয়ার অসভ্যতা আমি তো সচক্ষে দেখতেই পাচ্ছি। এই যে তুমি নিয়ে নিয়ে ঘুরছো, ভাইয়ার অসভ্যতা আমির ফলাফল। চোখ ছোট ছোট করে সানার দিকে তাকিয়ে রইল মায়া। আবারও খিলখিলিয়ে হেসে উঠল সানা। মায়া আবারও ভাবুক চিত্তে নজর দিল শিরের দিকে। আদ্রাফের কথা ভেবে মনে মনে একটা তপ্ত শ্বাস ফেলল। আদ্রাফের ভয়ঙ্কর রাগ সম্পর্কে কম বেশি সবারই ধারণা রয়েছে, আর তাদের মতে এই রাগ আজ অবধি মায়া দেখেনি। না কখনো মায়ের সামনে প্রকাশ পাবে সে রাগ, কিন্তু মায়ের জন্য আদ্রাফের চাপা রাগটাই সবচেয়ে ভয়ঙ্কর। না মায়ের সামনে কিছু প্রকাশ করবে, না রেগে গিয়ে আঘাত করবে, এমন গম্ভীর হয়ে থাকবে যাকে কিনা একটা 5 বছরের বাচ্চার মতো এনিয়ে বিনিয়ে রাগ ভাঙাতে হয়, যেটা মায়ের জন্য ভীষণ কষ্টসাধ্য। তবে একটা কথা, সানা ঠিকই বলেছে, আদ্রাফ মায়ের সাথে দীর্ঘক্ষণ রেগে থাকলে এই কথা যেন একেবারে বিশ্বাসযোগ্য নয়। মনে মনে কথাগুলো ভেবে হাসলো মায়া। রুমের দরজার দিকে তাকিয়ে নিজেকে প্রস্তুত করলো মহাশয়ের রাগ ভাঙানোর জন্য। দরজার আড়াল থেকে রুমের ভেতরটায় উকি ঝুঁকি দিতে লাগলো মায়া। অবস্থা বুঝে তবেই না ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু রুমের মধ্যে আদ্রাফের ছায়াও দেখা যাচ্ছে না। বিছানার কাছে ফ্লোরে লুটিপুটি খাচ্ছে আদ্রাফের অ্যাশ কালারের জ্যাকেটটা। নিশ্চয়ই রাগের মাথায় এটা ছুঁড়ে ফেলে শাওয়ার নিতে চলে গেছে রাগী মহাশয়। মায়ের ভাবনাকে সঠিক প্রমাণ করে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো আদ্রাফ। পরনে শুধু একটা কালো ট্রাউজার, ভেজা সিল্কি চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। ধবধবে ফর্সা শরীরটায় জমে আছে বিন্দু বিন্দু পানি। লোমহীন ফর্সা বুকটা কি ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছে। জিম করা পেশিবহুল শরীরে প্রতিটা ভাঁজে ভাঁজে পানির কণাগুলো চিকচিক করছে। নিঃশ্বাস ঘন হয়ে আসলো মায়ার। চোখ আটকে রইল আদ্রাফের দেহে। তার মনে হতে লাগলো আদ্রাফের শরীরের ছোঁয়া পেয়ে পানির কণাগুলো যেন ভীষণ আনন্দে আছে। তাই তো এত চকচক করছে অসভ্য পানিগুলো। লোভাতুর দৃষ্টিতে আদ্রাফের উন্মুক্ত লোমহীন ফর্সা বুকটার দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গেল মায়া। দরজার আড়াল থেকে সরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে লম্বা লম্বা শ্বাস নিল সে। মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। কন্ট্রোল মায়া, কন্ট্রোল। 3 বছর ধরেই তো দেখে আসছিস তাকে, তবুও কেন প্রতিবার এই রূপ দেখে হুঁশজ্ঞান হারিয়ে ফেলিস তুই? বি স্ট্রং মায়া। এখনই জনাবের রাগ ভাঙাতে হবে তোর। একদম তার প্রতি আকর্ষিত হলে হবে না, একদম না। মনে মনে এক বালতি সাহস সঞ্চয় করে গুটি গুটি পায়ে রুমে পা রাখলো মায়া। কাঁধের দুপাশে টাওয়েল ঝুলিয়ে রেখে উদম শরীরে সোফায় বসে ল্যাপটপ চালাচ্ছিল আদ্রাফ। মায়ের উপস্থিতি বুঝতে পেরেও ফিরে তাকালো না সে। নিঃশব্দে গিয়ে আদ্রাফের গা ঘেঁষে বসে পড়ল মায়া। কিছু বলার জন্য মুখ খুলতেই ঠাস করে ল্যাপটপ বন্ধ করে উঠে গেল আদ্রাফ। কাঁধের টাওয়েলটা টেবিলে রেখে কাভার্ড খুলল। পিছে পিছে মায়াও গিয়ে দাঁড়ালো আদ্রাফের পিঠ বরাবর। গ্রিন টি শার্টটা নিন না, ওটাতে শীত কম লাগবে। ধাম করে কাভার্ডের দরজা বন্ধ করে দিল আদ্রাফ। কাপড় না নিয়েই পেছনে ফিরে মাত্র মায়ার মাথার সাথে ধাক্কা লাগলো বুকে। আহ! কপাল চেপে ধরে আর্তনাদ করে উঠল মায়া। এক মুহূর্তের জন্য অস্থির হয়ে উঠল আদ্রাফ। মায়ার দিকে হাত বাড়িয়ে আবার তা পিছিয়ে নিল। গম্ভীর কণ্ঠে বলল, কি চাই এখানে? আপনাকে। মায়ার নির্লিপ্ততা উত্তর, অথচ আদ্রাফ তখনও গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। মায়ার উত্তর শুনে অনেকটা রাগী কণ্ঠেই আদ্রাফ বলল, আমার কাছে আপনার কি কাজ থাকতে পারে? আপনার জন্য তো আপনি এনাফ। আমার কি দরকার? মায়া গাল ফুলিয়ে মিন মিন করে বলল। আপনি আপনি করছেন কেন? দাঁত কিরমিরিয়ে আদ্রাফ জবাব দিল, তাহলে কি বলে সম্বোধন করব আপনি জানিয়ে দিন। আমার কথা বা কাজের তো কোনো মূল্য নেই আপনার কাছে, নিজেরটাই ঊর্ধ্বে আপনার। আদ্রাফের খোঁচা মারা কথাগুলো কানে বিঁধলেও হজম করে গেল মায়া। সরাসরি একবারও তাকালো না আদ্রাফের দিকে। এদিক ওদিক তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল, আগে এটা ঢাকুন, তারপর সব মিটমাট করছি। কোনটা? আদ্রাফের উন্মুক্ত বুকে আঙুল ঠেকিয়ে ইশারা করলো মায়া। এটা।
রাগে মায়ার দুবাহু খামচে ধরে কাভার্ডের সাথে মায়াকে চেপে ধরল আদ্রাফ। হিসিয়ে বলে উঠল, কি মিটমাট করবে? হ্যাঁ, কি করার বাকি আছে আর? আমার কথাটা কথা ছিল না, কোনো ভ্যালিউ ছিল না আমার ডিপ্রেশন, কোনো ভ্যালিউ ছিল না আমার ডিসিশনের। আরে যা বলেছি তোমার ভালোর জন্যই তো বলেছি। সময় কি কোথাও চলে যাচ্ছিল? তোমার ইন্টার্নি শেষ করে হসপিটাল জয়েন করার পর এসব নিয়ে ভাবতে পারতাম না? আদ্রাফ এত জোরে বাহু চেপে ধরেছে যে ব্যথায় কোকিয়ে উঠছে মায়া। দাঁতে দাঁত চেপে ব্যথাটা হজম করার চেষ্টা করলেও পারল না সে। কাতর চড়ে বলল, ছাড়ুন আমায়, আমার লাগছে। মায়ের ব্যথাতুর কণ্ঠটা যেন পৌঁছতেই পারল না আদ্রাফের কানে। আগের মতোই চেপে ধরে সে আবারও বলতে লাগলো, আজ অব্দি কখনো তোমার কোনো আবদার আমি অপূর্ণ রেখেছি? এই প্রথম জাস্ট একটা রিকোয়েস্ট করেছিলাম তোমার কাছে, তাও তুমি ওকে ফাইন, লেট ইট বি। তোমার জেদ ছিল, তুমি পূরণ করেছো, কিন্তু এই ব্যাপারে কি আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি একবারও? হ্যাঁ, আমার কোনো রাইট নাই যে আসবে তার উপর। আজ কেন অন্য কারো মুখে তোমার প্রেগন্যান্সির কথা আমাকে খুশি হওয়ার বদলে রাগ দেখাতে হচ্ছে? অ্যানসার মি, ড্যাম ইট। হাতের ব্যথায় চোখে পানি চলে এসেছে মায়ার। মাথা নিচু করে নিঃশব্দে সে মাথা পেতে নিয়েছে আদ্রাফের সব অভিযোগ। সত্যিই তো ভুল তার নিজেরই, তার উপর আদ্রাফের রাগও ছিল। কথাগুলো ভেবে স্থির হয়ে রইল। সকাল থেকে শরীরটা দুর্বল ছিল মায়ার। ওয়াশরুমে সে ইনসিডেন্ট, তারপর ডাক্তারের কাছে এই সুখবর পাওয়া। কিন্তু খুশি হওয়ার চেয়ে এই খবর পেয়ে আদ্রাফের প্রতিক্রিয়া কেমন হবে সেটাই বেশি ভাবা ছিল মায়াকে। আর এখন আদ্রাফের এই রাগ অভিযোগ, অন্যদিকে সহ্যের সীমা অতিক্রম হয়ে উঠেছে হাতের ব্যথাতে। সব মিলিয়ে চোখের সামনে সব অন্ধকার ঠেকল মায়ার। দুর্বল শরীর নুয়ে পড়তেই আদ্রাফ দ্রুত আঁকলে নিল। ধক করে উঠল তার হৃৎপিণ্ড। মায়ের মাথাটা আদ্রাফের বুকে ঢলে পড়তেই অজানা আতঙ্কে কেঁপে উঠল আদ্রাফের সর্বাঙ্গ। মায়াকে পাচা কোলে তুলে বেডে শুইয়ে দিল সে। মায়ের হাতের তালু ঘষতে ঘষতে গালে আলতো চাপড় মেরে অস্থির কণ্ঠে বারবার ডাকতে লাগলো, রোদ, রোদ, প্লিজ ওয়েক আপ, ওপেন ইউর আই, সানশাইন, প্লিজ, রোদ। মায়ার সাড়া না পেয়ে জোরে হাঁক ছাড়লো আদ্রাফ মিসেস আঞ্জুমানের উদ্দেশ্যে। ওনার আসার অপেক্ষায় থেকে মায়ের দুগাল ঝাঁকিয়ে আবারও উদ্বিগ্ন গলায় মায়াকে ডাকতে লাগলো, সানশাইন, প্লিজ ওপেন ইউর আইস, প্লিজ, প্লিজ ওয়েক আপ, সি, সি, আই এম সরি, সো সরি, একটা আবার চোখ খুলো রোদ, প্লিজ। আদ্রাফের কোনো আকুতি মিনতি কানে পৌঁছল না মায়ার। নিস্তেজ হয়ে পড়ে রইল সে বিছানায়। রুমে প্রবেশ করে মায়ার নিস্তেজ শরীরটা দেখে হাহাকার করে উঠল সানা এবং মিসেস আঞ্জুমান উভয়। সানা দ্রুত ডাক্তারকে ফোন করল। চোখে মুখে ভালোভাবে পানি ছিটিয়ে দিতেই পিটপিট করে চোখ খুলো মায়া, কিন্তু দুর্বলতার জন্য বেশিক্ষণ খোলা রাখতে পারল না। মায়ার জ্ঞান ফিরতে দেখি বুকের ওপর থেকে যেন পাথর নেমে গেল সকলের। মায়ার মাথার কাছে বসে দুশ্চিন্তায় মায়ের কপালে গালে হাত বুলাতে লাগলো মিসেস আঞ্জুমান। মাঝে বেশ কয়েকবার আদ্রাফকে বকাঝকাও করেছে। ওনার ভাষ্য মতে আদ্রাফ নিশ্চয়ই কিছু করেছে যার কারণে মায়ার এই অবস্থা। নিঃশব্দে মায়ের বলা সব অভিযোগ মাথা পেতে নিল আদ্রাফ। গায়ে সেই গ্রিন কালারের টি শার্টটা জড়িয়ে পুনরায় এসে বসলো মায়ের পাশে। মায়ার এক হাত শক্ত করে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখশ্রীর দিকে। ডাক্তার এসে চেক আপ করিয়ে প্রেসক্রিপশন দিয়ে সাথে বেশ কিছু কথা বললেন। মনোযোগ দিয়ে এই সবটা শুনে গেল আদ্রাফ। মাথায় সেট করে রাখলো, এই অবস্থায় ঘন ঘন খিদে পায়, তাই কিছু না কিছু খাওয়াতে থাকবেন। অবশ্যই তা হেলদি হতে হবে। ওনার শরীর বেশ দুর্বল, তাই রোজ 1 গ্লাস দুধ নিয়ম করে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ওনাকে কোনো ধরনের স্ট্রেস দেওয়া যাবে না। সবসময় হাসি খুশি রাখার ট্রাই করবেন। অতিরিক্ত দুশ্চিন্তা বেবির হেলথের জন্য ক্ষতিকর, সো বি কেয়ারফুল। এমন আরও অনেক নিয়মের কথা বলে গেলেন তিনি। সবটা মনোযোগ দিয়ে শুনল আদ্রাফ। ডাক্তার যেতেই রুমের মধ্যে খাবারের ট্রলি নিয়ে ঢুকলো সার্ভেন্ট। নিজ হাতে মায়াকে একে একে সব খাওয়ালেন মিসেস আঞ্জুমান। তারপর মায়াকে শুইয়ে দিয়ে মাথায় বিলি কেটে দিতে লাগলেন তিনি। দুর্বল থাকায় খুব তাড়াতাড়ি চোখে তন্দ্রাভাব ধরা দিল মায়ার। সে ঘুমিয়ে পড়েছে ভেবে রুম ত্যাগ করলেন মিসেস আঞ্জুমান।
যেতে যেতে আবারও শেষে গেলেন আদ্রাফকে। দরজা লক করে নিঃশব্দে মায়ের পাশে এসে বসলো আদ্রাফ। মুখের ওপর আসা চুলগুলো সরিয়ে আলতো করে চুমু খেলো মায়ের কপালে। শাড়ির ফাঁকে উঁকে দেওয়া মায়ের ফর্সা পেটের কিছু অংশ দেখে ফাঁকা ঢুকিল সে। এইখানটায় একটু একটু করে বড় হচ্ছে তার অস্তিত্ব। কথাটা ভাবতেই যেন বুকের ভেতর অদ্ভুত শিহরণ বয়ে গেল। শাড়ির আঁচল ছড়িয়ে আলতো করে হাত বোলালো সে মায়ের উদরে। অনুভব করলো তার সর্বাঙ্গ কাঁপছে। কি আশ্চর্য, মনের মধ্যে অদ্ভুত ভালো লাগা অথচ চোখে জল। এ কেমন অনুভূতি? মায়ের দিকে ঝুঁকে বেশ সময় নিয়ে সে চুমু খেল মায়ের উন্মুক্ত উদরে। ঠোঁট ডুবিয়ে রাখা অবস্থাতেই বের বের করে বলল,